তামসী তপস্বিনী রাত্রি। বিরাট একটি বড় বটবৃক্ষের নিচে অগ্নিকুণ্ড প্রজ্বলিত। কুণ্ডের সামনে রক্তাম্বর পরিহিত একজন তান্ত্রিক পদ্মাসনে উপবিষ্ট, চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করে চলেছেন। অগ্নিকুণ্ড থেকে সামান্য দূরে কাউকে যেন মাটিতে শোয়ানো আছে। তান্ত্রিকের সামনে মাটিতে নতজানু হয়ে আছে একটি ছায়া মূর্তি। তান্ত্রিক ধীরে ধীরে চোখ খুলে নিজের ডান হাত সামনের দিকে বাড়িয়ে দিলেন। হাতে ধরা আছে তরল ভরা মৃৎপাত্র। নতজানু ছায়ামূর্তিটি হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে মাটিতে শায়িত কাউকে খানিকটা খাইয়ে দিল। তারপর তান্ত্রিককে আবার প্রণাম করল। তান্ত্রিক কিছু নির্দেশ দিলেন। তারপরই আচমকা অন্ধকার থেকে আরও 4টি ছায়ামূর্তি বেরিয়ে এসে মাটিতে শায়িত কাউকে বয়ে নিয়ে চলল। প্রথম ছায়ামূর্তিটা পেছন পেছন হেঁটে চলল মৃৎপাত্র হাতে নিয়ে। কৃষ্ণকালো মেঘের আস্তরণটি সরে যেতেই গোল থালার মতো পূর্ণ শশধর আকাশ আলো করে উঁকি দিল। ঘোলাটে হলদে জ্যোৎস্নার প্লাবনে জগৎ সংসার ভেসে যাচ্ছে। এখন মধ্যরাত্রি। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি ভেজা ঝরা পাতা মারিয়ে সতর্ক সাপদের মতো একটা মানুষের ছায়ামূর্তি এগিয়ে চলেছে জঙ্গলের সংকীর্ণ পথ ধরে। যেভাবে মশাল হাতে পথ অতিক্রম করছে তাতে মনে হচ্ছে এই রাস্তায় চলতে সে অভ্যস্ত। জঙ্গলের গহীনে আসন্ন বিপদ সম্পর্কে সে কি উদাসীন? পথিকের শরীরের ধাক্কায় গাছের পাতায় লেগে থাকা বৃষ্টির ফোঁটাগুলো মশালের আলোয় রক্তবর্ণ ধারণ করতে না করতেই টুপটাপ করে গড়িয়ে পড়ছে মাটিতে। কখনো কখনো রাতচরা পাখি কর্কশ কণ্ঠে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। বেশ খানিকক্ষণ চলার পর সে এসে থামল একটা জায়গায়। গোলাকার জায়গাটা জঙ্গলের মাঝে বেশ খানিকটা ফাঁকা স্থান। মোটা একটা গাছের গুড়ির চারপাশ বড় বড় পাথর দিয়ে ঘেরা। তারই মধ্যে একটা প্রায় সমতল পাথরের উপর বসানো আছে বিকট বিভৎস এক মূর্তি। শক্ত কোনো বিশেষ জাতীয় কালো পাথর কুঁদে মূর্তি বানানো হয়েছে। কুচকুচে কালো কদাকার মূর্তির মুখাবয়ব দেখলে বুকের ভিতর খিল ধরে। মূর্তিটি এতটাই জীবন্ত যে চোখের দিকে দেখলে গায়ের রোম পর্যন্ত খাড়া হয়ে যায়। আগন্তুক সঙ্গের ঝোলা থেকে এক এক করে পূজার উপকরণ বের করে মাটিতে সাজালো। যে মূর্তির আরাধনার জন্য এই আয়োজন তিনি কিন্তু সাধারণভাবে জ্ঞাত কোনো দেবতা বা অপদেবতা নন। ইনি পূজিত হন বিশেষ উপলক্ষে। খুব কম লোক এনার উপাসনার আচার অনুষ্ঠানের সঙ্গে পরিচিত। সমস্ত কিছু বন্দোবস্ত করে নিয়ে মূর্তির সামনে ধুনি জ্বালিয়ে উবু হয়ে বসল উপাসক। মশালটা একটা গাছের ডালের সঙ্গে বাঁধা আছে। পঞ্চফলা বিশিষ্ট শলাকা সামনে পোতা। একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডে ধুলো জাতীয় কিছু ছুঁড়ে দিতে দিতে বিড়বিড় করছিল সে। একটু লক্ষ্য করলে বোঝা যায় উপাসক বেশ বলিষ্ঠ চেহারার অধিকারী। মিশমিশে কালো মেদহীন শরীরে আগুনের আলো পড়ে চকচক করছে। ঝাঁকড়া এক মাথা বাবরি চুলে মুখ পর্যন্ত ঢেকে গেছে। চুলের ফাঁকে অর্ধ নিমিলিত চোখে দারুণ একরোখা ভাব স্পষ্ট। একান্ত গোপনে এই নির্জন স্থানে সাধনার উদ্দেশ্যে সকলেরই অজ্ঞাত। ধীরে ধীরে মন্ত্রের শব্দ বাড়তে লাগলো। ঝিঁঝি পোকার ডাক ছাপিয়ে শোনা যেতে লাগলো মন্ত্রধ্বনি। জলদগম্ভীর কণ্ঠের মন্ত্রোচ্চারণের ভাষা দুর্বোধ্য হলেও বেশ বোঝা যায় সেই মন্ত্রের আহুতিতে আবেগ মেশানো রয়েছে। আবার মেঘে ঢেকে গেল চাঁদ। এলোমেলো ঝোড়ো হাওয়ায় জঙ্গলের গাছপালাগুলো ভীষণভাবে দুলতে লাগলো। এই ঘন জঙ্গলে আগন্তুকের সাধনার উদ্দেশ্যে কি তবে খারাপ অভিসন্ধি? প্রাকৃতিক পরিবেশের পরিস্থিতি কি তবে সাংঘাতিক কোনো অপশক্তির জাগরণের সূচনা নির্দেশ করছে? হৈহুল্লোড়ের শব্দ এখনো ভেসে আসছে কেন?
বাতাসে কান পাতলে বোঝা যায় হিন্দি আইটেম গানের রিমিক্স কলির সঙ্গে গলা মেশানো মানুষের কণ্ঠস্বর। সেই আওয়াজে পূর্ণিমার জ্যোৎস্না ভেজা বাড়ির পাশের গাছের পাতাগুলো যেন মৃদুভাবে তীর তীর করে কাঁপছে। জঙ্গলের ভিতর বন দপ্তরের বাংলোটাই সেই শব্দের উৎস। বজরঙ্গীপুরে ফরেস্ট বাংলো। সাহেবী প্যাটার্নের বাড়িটা বেশ পুরনো, দোতলা বাড়ি। জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়েছে। সেগুলো মেরামত করা হয়েছে বটে, তবে রং সম্পূর্ণভাবে করা হয়নি। বাড়ির চারপাশটা ঢেকে আছে ঘন জঙ্গলে। পাতার ফাঁক দিয়ে চুঁইয়ে পড়া চাঁদের আলো বাড়ির বাইরে অদ্ভুত এক মায়াবী পরিবেশ রচনা করেছে। যদিও এই জঙ্গলের মধ্যে উচ্চই গ্রামের শব্দ নিষিদ্ধ, তবুও বিনা বাধায় চলছে আধুনিক সঙ্গীত আসর। বাড়ির ভিতরে জমেছে মদের আসর। আকণ্ঠ মদ্যপান করে 3টি যুবক যুবতী মাতলামি করছে, 2টি ছেলে আর একটি মেয়ে। সুন্দরী যুবতীর টানা টানা চোখগুলো তাকে বড়ই আকর্ষণীয় করছে। উদ্ধত যৌবন যখন ছলকে পড়ছে শরীর থেকে। দোতলায় একটি ঘরে চলছে মদের মৎসব। বনবাংলোর কেয়ারটেকার বৃদ্ধ বনমালী মদের চাট হিসেবে কয়েক প্লেট কষা মাংস এনে বেশ জোরেই নামিয়ে রাখল 3 জনের সামনে রাখা ছোট টি টেবিলের ওপরে। চোখে মুখে তার রাগের অভিব্যক্তি। অনিচ্ছা সত্ত্বেও তাকে এই মাতালগুলোর ফাইফরমাস খাটতে হচ্ছে। একটু আগেই কাজের সামান্য দেরির কারণে মাতালগুলো তাকে গালাগালি দিল। আরও নানাভাবে তার ধুতির কাছা খুলে দিয়ে মজা নিচ্ছিল। বনমালীকে রাখতে দেখে 3 জনের হাসির ফোয়ারা ছোটাচ্ছিল। যত সব মাতালের কাণ্ড। ফরেস্ট অফিসের বড় সাহেবের অনুমতিতে এই বেয়াদব 3 জনে বনবাংলোয় এসেছে। এসেই শুরু হয়েছে নানান বায়নাক্কা। রাগে গজগজ করতে করতে অভিশাপ দিতে থাকে সে। মরণ তোদের নিশ্চিত। পাপের শাস্তি পাপীর সাজা। শাস্তি তোদের পেতেই হবে, পেতেই হবে। বলতে বলতে দরজা খোলা রেখেই সে বেরিয়ে যায় বনের দিকে। এদিকে বাড়ির ভেতরে ভূপেন আর রাঘব অন্তরাকে সঙ্গে নিয়ে সুরাপানে মত্ত। রাঘব কলকাতার এক ধনী ব্যবসায়ীর পুত্র, অঢেল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। ভূপেনও যথেষ্ট ধনী ঘরের ছেলে। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব আছে। 2 বন্ধু কলকাতার ডাকসাইটে সুন্দরী দেহপসারিণী অন্তরাকে নিয়ে এই বজরঙ্গীপুর বনবাংলোতে এসেছে ফুর্তি করতে। সত্যি অন্তরা যেন স্বর্গের অপ্সরা। রাঘব আর ভূপেন দুজনেই কেমন যেন কামাতুর দৃষ্টিতে তাকিয়েছিল অন্তরার পাগল করা রূপ যৌবনের দিকে। কামিনী বিভঙ্গী অন্তরা হঠাৎ করেই নেশাতুর চোখে রাঘবের হাত ধরে বলল, কাম অন ডার্লিং, চলো না পাশের ঘরে। মনের ভাব আঁচ করে রাঘবের চোখে কামনার আগুন ছিলিক দিল। অন্তরার কোমর জড়িয়ে পাশের ঘরে প্রবেশ করার জন্য উঠে দাঁড়ালো। ভূপেনও উঠে অন্তরাকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু পারল না। ততক্ষণে তারা দুজনে ঘরে প্রবেশ করেছে। ভূপেন ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছিল, কিন্তু মুখের ওপর দরজা বন্ধ হওয়ায় হতভম্ব হয়ে গেল। এরকম তো কথা ছিল না। ঠিক হয়েছিল ভোগ করবে দুজনেই, এরকমই কথা ছিল। অষ্টাব্য ভাষায় গালাগাল দিতে দিতে দরজায় চাপড়াতে থাকলো সে। শেষে টলতে টলতে সোফায় এসে বসল। হাউমাউ করে বলতে থাকলো, হ্যাঁ সালা, একা ভোগ করবি? একা ভোগ করবি? কথার খেলাফ সালা আমার সঙ্গে। দেখে নেবো তোকে সালা, সালা দেখে নেবো তোকে সালা। বাইরে তখন চাঁদের নরম আলোয় কার যেন লম্বা একটা ছায়া পড়েছে। সুঠাম বলবান ছায়ামূর্তিটা এক লাফে বাড়ি লাগোয়া গাছটা দিয়ে দোতলার বারান্দায় উঠে এলো। ঘরের ভিতরের বিজলি বাতির ছটা দরজা গলে বারান্দায় পড়েছে। ভূপেন নিজের মনে বকে চলেছে। বারান্দায় যাওয়ার খোলা দরজা পথ দিয়ে ছায়ামূর্তিটা নিঃশব্দে 2 পায়ে ভর দিয়ে হেঁটে ভূপেনের সামনে গিয়ে দাঁড়ায়। নেশার ঘোরে ভূপেন বুঝতেও পারে না কি ভয়ঙ্কর বিপদ তার সামনে এগিয়ে আসছে। এটা কি কোনো হিংস্র বন্য জন্তু? বিজলিবাতির আলোয় এখন প্রাণীর দেহটা স্পষ্ট দেখা যাচ্ছে। কালো কুচকুচে বিশাল লোমশ দেহটা সামনের দিকে খানিকটা যেন ঝুঁকে আছে। অত্যধিক কুৎসিত মুখমণ্ডলে বেরিয়ে থাকা দাঁতের শাড়ির মধ্যে 4টি সদন্ত বেশ খানিকটা বড়।
লম্বা একটা জিভ বের করে প্রাণীটি মুখের চারপাশে চেটে বুলিয়ে নিল। তার গর্জন মৃদু থেকে তীব্রতর হচ্ছে ধীরে ধীরে। ভূপেন চোখ কচলে ভালোভাবে তাকাতেই নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। ভূপেনের মুখ দিয়ে চাপা গোঙানির মতো আওয়াজ বের হলো। অদ্ভুত প্রাণীটা একটা গগনভেদী গর্জন করে লাফিয়ে পড়ল ভূপেনের উপর। ভূপেন মরণ আর্তনাদ করে উঠল। সোফা সমেত উল্টে গেল দুজনে। খানিকটা ঝটাপটির শব্দ, তারপরই কাঁচা হাড় খাওয়ার কচর মচর শব্দ। আর্তনাদ শুনে পাশের ঘর থেকে তখন টলতে টলতে রাঘব বেরিয়ে এসেছে। চোখ মেলে তাকাতেই পৈশাচিক দৃশ্যটা চোখে পড়ল তার। প্রাণীটা তীক্ষ্ণ নখ দিয়ে ফালা ফালা করে চিরে ফেলেছে ভূপেনের বুকখানা। ফিঙ্কে দিয়ে রক্ত ছিটিয়ে পড়ছে চারিদিকে। প্রাণীটি এবার রাঘবের দিকে ঘুরল। উফ, কি বিভৎস দৃশ্য! তাজা রক্ত লাগা মুখের হাড়ের খণ্ড, অসহনীয় অপার্থিব দৃশ্য। রাঘব ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করতে চাইল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চকিতে এক লাফে রাঘবের সামনে গিয়ে পড়ল প্রাণীটা। ভয়ে মাটিতে পড়ে গেল সে। রাঘবের বুক ধরাস ধরাস করছে। গলাটা ভীষণ শুকনো হয়ে গেছে। বড় ঠোক গিলল সে। চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে কোটর থেকে। আলুথালু বেশে অন্তরাও রাঘবের পেছনে এসে দাঁড়িয়েছিল। সেও আতঙ্কে মেয়েলি গলায় চিৎকার করে উঠল, এটা কি? জানোয়ারটার রোমর শরীরটা গর্জনে ফুঁসছে। হুঙ্কার দিতে দিতে ঘরের ভিতরে ঢুকল। তারপরই নারী পুরুষের অন্তিম তীক্ষ্ণ করুণ আর্তনাদ নিশীথের নৈশব্দতাকে খান খান করে দিল। মোমজ্যোৎস্না ম্লান হয়ে এসেছে। সেই অস্পষ্ট আলো ছায়ায় একটা কালো অবয়ব মুখ মুছতে মুছতে একটি বাড়ির মধ্যে প্রবেশ করছে চুপিসারে। বেশ পরিতৃপ্ত সে। রক্তরাঙা সূর্যের আলো বাড়ির তোরণে অবস্থিত সিংহযুগলকে আলোকিত করবে আর খানিকটা পরে। সুবীর চক্রবর্তী জোরে সাইকেলের প্যাডেলে চাপ দিল। তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে তাকে। পাশের গ্রাম নীলপুরে যজমানের বাড়িতে পূজানুষ্ঠান ছিল। কাজ সারতে একটু দেরি হয়ে গেল। দক্ষিণাটাও বেশ ভালোই পাওয়া গেছে, তাই মনটাও বেশ খুশি। তবুও মনের মাঝে একটা খটকার কাঁটা খচখচ করছে। আজ পূর্ণিমার রাত। খুব বেশি রাত যদিও হয়নি, তবে মেঘমুক্ত আকাশে চাঁদের আগমন ঘটেছে। জঙ্গলের পথটা পার হলেই তার গ্রাম বজরঙ্গীপুর। সে ভেবেছিল সন্ধ্যের মধ্যেই বাড়িতে ফিরতে পারবে, কিন্তু মাঝপথে সাইকেলের সামনের চাকাটা গেল পাংচার হয়ে। সেটাকে সারিয়ে ফিরতে একটু দেরি হলো। গত কয়েক মাস ধরে বজরঙ্গীপুর ও তার আশেপাশের এলাকায় অদ্ভুত ঘটনা ঘটছে। প্রতি পূর্ণিমার রাতে এক বা একাধিক মানুষের আধখাওয়া লাশ পাওয়া যাচ্ছে। প্রথমবার যখন বনবাংলোয় 3টি লাশ পাওয়া গিয়েছিল, সবাই ভেবেছিল কোনো বাঘ ভাল্লুক কিংবা অন্য কোনো বন্য প্রাণীর কাজ। কিন্তু কোন সে প্রাণী যে রক্ত মাংসের থেকে হাড় খেতে বেশি ভালোবাসে? বন দপ্তরের লোক নরখাদক প্রাণীটিকে মারবার বহু চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। তারপর যখন শুধুমাত্র পূর্ণিমার রাতে লাশ পাওয়া যেতে লাগলো, তখন সবাই ধারণা করল এর পিছনে অলৌকিক কিছু নিশ্চয়ই আছে। গ্রামের পরিবেশ এক অজানা আশঙ্কায় বিষণ্ণ হয়ে রইল। পূর্ণিমার দিন সন্ধ্যার পরপরই সব দোকানপাটের ঝাঁপ পড়ে যায়। রাস্তাঘাট শুনশান হয়ে যায়। সেই কারণেই জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় সুবীরের বুকের ভেতরটা ঢিপঢিপ করছিল। আচমকা প্রচণ্ড একটা হুঙ্কার ধ্বনিতে সুবীরের হৃদস্পন্দন গেল বেড়ে। সঙ্গে সঙ্গে কোনো অসহায় মানুষের আর্তচিৎকার। বুকের ভেতর কে যেন হাতুড়ি পিটছে। কোন দিকে সে যাবে ঠিক করতে পারল না। দোনামোনা করে আরও খানিকটা এগোতেই হাড়হিম করা দৃশ্যটা দৃষ্টিগোচর হল। মায়াবী জ্যোৎস্নার আলো গাছগাছালি ভেদ করে পায়ে চলা রাস্তার উপরে পড়েছে। সেই আলো আঁধারের মধ্যে বিরাট একটা ছায়ামূর্তি রাস্তার উপর বসে কোনো কিছু যেন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সাইকেল থেকে নেমে পড়েছিল সে। পা যেন মাটিতে গেঁথে গেছে সুবীরের। পালাতে চাইছে, কিন্তু পারছে না। মুখ দিয়ে আচমকা
অনাকাঙ্ক্ষিতভাবেই বেরিয়ে এলো ভয়ার্ত চিৎকার। আর তখনই কৃষ্ণবর্ণের বিভীষিকা জাগানো প্রাণীটি সুবীরের দিকে ফিরে তাকালো। হিংস্র মুখের চোয়াল থেকে ফোঁটা ফোঁটা রক্ত ধুলোয় পড়ছে, চোখগুলো ভাটার মতো জ্বলছে, যেন খানিকটা বাইরের দিকে বেরিয়ে আছে। হতভম্ব ভাবটা কাটিয়ে সাইকেলটাকে সেখানেই ফেলে দিয়ে পিছু ফিরে পরিমরি করে ছুট লাগালো সুবীর চক্রবর্তী। জানোয়ারটাও ক্রোধে গর্জন করে লাফিয়ে লাফিয়ে ছুটে আসছে। প্রাণপণে ছুটছে সুবীর। আজ আর নিস্তার নেই যমদূতের হাত থেকে। দূরত্ব ক্রমশ কমছে দুজনের মধ্যে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে সে। তার ব্যাগটা, যাতে পুজোয় পাওয়া চাল আর ফলমূল ছিল, সেটা মাটিতে ছিটকে পড়েছে। বাইরে বেরিয়ে পড়েছে চাল ফলমূলাতে। ঝোপঝাড় ভেঙে ছুটতে ছুটতে সারা শরীরে কাঁটার খোঁচা খেতে লাগলো, তবু ছোটা থামালো না। ছুটন্ত অবস্থায় ঘাড় ঘুরিয়ে দেখতে গিয়ে কিসে যেন হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে পড়ল সুবীর। মাথাটা শক্ত জায়গায় লাগলো। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারালো সে। হয়তোবা তার দেহটা এবার হাড় খেঁকোর আহারে পরিণত হবে। অনেকক্ষণ বাদুর ঝোলা হয়ে বাসে দাঁড়িয়ে থাকার পর সিট পেয়ে বেশ আরাম বোধ করল সৌমিত্র। কলকাতা থেকে যখন বাসে উঠল তখন বসার সিট পেয়েছিল, কিন্তু একটি বয়স্ক অথর্ব মহিলাকে জায়গা ছেড়ে দিয়ে নিজে দাঁড়িয়ে পড়ল। সিটে বসে একটু ভাবুক হয়ে গেল সে। গত কয়েকদিনের ঘটনাগুলোর স্মৃতিরোমন্থন করতে থাকে সে। সৌমিত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে শহরে এসে একটা পার্ট টাইম কাজ নিয়েছে কয়েক মাস হলো। কাজের ছুটির পর অবসরের মধ্যে সময় বের করে সে সরকারি চাকরির জন্য পড়ে। সেদিন কাজ থেকে রুমে ফেরার পথে একটা খোঁড়া লোক হঠাৎ করেই সৌমিত্রর গায়ে এসে পড়ল। কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে লোকটিকে ধরে ফেলল সে। শীর্ণকায় লোকটি ক্ষীণ কণ্ঠে ধন্যবাদ জানিয়ে খুব কষ্ট করে পা টেনে টেনে চলছিল। হাত পা কাঁপছিল তার, হয়তোবা নার্ভের রোগে আক্রান্ত। সৌমিত্র দেখে খুব কষ্ট পেল। এই অসহায়ত্ব সে খুব কাছ থেকে দেখেছে। ঘনিষ্ঠ আত্মীয়র অসুস্থতা তার মনে উদ্বেগ তৈরি করেছিল। সে কিছুমাত্র সহায়তাও করতে পারেনি। সেও কতবার ভেবেছে অসহায় মানুষের সহায়তা করবে, কিন্তু বাস্তবে অল্প কিছুজনকে টুকিটাকি সাহায্য ছাড়া আর কিছু করতে পারেনি। সত্যি বলতে কি, মন খুলে সাহায্য করার সাহস পায়নি। তবু সে মানুষটিকে হাত ধরে ধরে গন্তব্যে পৌঁছে দিতে গেল। লোকটির থাকার জায়গায় গিয়ে চমকে গেল সৌমিত্র। থমকে দাঁড়িয়ে দেখল সেখানে আরও 3 জন মানুষ আছেন যারা শারীরিকভাবে প্রতিবন্ধী। ওদের প্রশ্ন করে জানা গেল 4 জনেরই পৃথিবীতে কেউ নেই। রাস্তায় রাস্তায় পড়ে থেকে না খেতে পেয়ে মরছিল। বছর 27-এর যুবক চিন্ময় তাদেরকে রাস্তা থেকে তুলে এনে এই ঘরে জায়গা দিয়েছে। অনাহার ক্লিষ্ট অসুস্থ মানুষগুলোর দুঃখ যন্ত্রণাকে ভোগ করে নিতে চেয়েছে। স্ট্রোকে পঙ্গু বৃদ্ধাকে নিজের হাতে খাইয়ে পর্যন্ত দেয় চিন্ময়। পুরনো এই বাড়িটি চিন্ময়ের পৈতৃক সম্পত্তি। বাবা মা গত হওয়ার পর চিন্ময় একাই থাকত। কয়েক বছর আগে 4 জনকে এখানে আশ্রয় দিয়েছে, কিন্তু সমস্যা হলো গত 24 দিন আগে থেকে চিন্ময় নিখোঁজ। 2 দিনের জন্য কোথাও যাবে বলেছিল। পাশাপাশি একটা ছেলেকে 2 দিনের জন্য দেখাশোনার ভার দিয়ে গিয়েছিল, কিন্তু এতগুলো দিন কেটে গেল তবু ফিরল না। তাই ভার নেওয়া ছেলেটি আর তেমনভাবে আসেনি। অসহায় মানুষ 4 জন এতটাই অপারগ যে পুলিশের কাছে পর্যন্তও যেতে পারেননি। কোনো মতে চেয়ে চিনতে ভিক্ষা করে একবেলা আধপেটা খেয়ে কিংবা অনাহারেই কাটিয়েছে। চিন্ময়ের ফোন সুইচ অফ বলছে। শুনতে শুনতে সৌমিত্র আপ্লুত হয়ে পড়ল। সিদ্ধান্ত নেয় সমস্ত দ্বন্দ্ব দূর করে মানুষের সহায় হবে। চোখ দিয়ে গড়িয়ে পড়া জলের নোনতা স্বাদে তার সম্বিত ফিরল। চিন্ময়ের মতো এমন নিঃস্বার্থ পরোপকারী মানুষ খুব কমই দেখা যায়, কিন্তু এমন একজন মানবদরদী মানুষ এতদিন বাড়ি ফেরেনি কেন? কোনো অঘটন ঘটেনি তো? চিন্ময়ের ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখতে লাগলো সৌমিত্র। চিন্ময়ের ঘরের টেবিলে প্রচুর বই আর কাগজপত্র ঠাসাঠাসি করে সাজানো। বেশ খানিকক্ষণ ঘাঁটাঘাঁটি করার পর একটা ডায়েরির ভেতর থেকে এক টুকরো কাগজ মাটিতে পড়ল। কাগজটা কুড়িয়ে নিয়ে দেখে সৌমিত্র, প্রেমপত্র। তাতে লেখা, প্রাণপ্রিয়া দেবযানী, বসন্তের স্পর্শে প্রকৃতি যেমন মনোরম হয়ে ওঠে, তেমনি আমার জীবনে তোমার স্পর্শে আমি পুলকিত। জানি না আমার হৃদয়ে সৃষ্টি হওয়া ভালোবাসার সুর তোমার হৃদয় বীণার সুরের সঙ্গে কখনো মিলবে কিনা।
তবে তোমার জন্য চিরদিন থাকবে আমার অঢেল ভালোবাসা। দিনটি ছিল শুভ দিন, যেদিন তোমায় দেখেছিল মোর প্রাণটি। মোর রুক্ষ শুষ্ক মরুসম বুকে তুমি যে তুষার বৃষ্টি। তুমি যদি সূর্যের প্রথম আলো হও, আমি সবুজ পাতা। সারা রাত্রি অপেক্ষায় আছি ভেবে তোমারই কথা। হেমন্তের কোনো এক স্নিগ্ধ সকালে যখন দুজনের দেখা হলো, তখন মৃদুমন্দ বাতাস চোখে নেমে আসা অবাধ্য অলোক গোছাকে বারবার সরিয়ে দিচ্ছিলে আলগোছে। সাহস সঞ্চয় করে হৃদয়ের জমানো অভিলাষ ব্যক্ত করার পর যখন তুমি নীরবে সম্মতি জানালে, তখন আমার মনে হিমালয় জয়ের গর্ব। মন বলে উঠল, পূর্ণিমার আকাশ তলে তুমি, জ্যোৎস্না ভেজা হাসনু হেনা। তোমার ভালোবাসা ধার নিয়ে প্রেম দিয়ে মেটাবো দেনা পাওনা। হয়তোবা এই চিঠি তোমাকে কোনোদিনও দেওয়া হবে না। তোমার দাদা আমাদের প্রেমের মাঝে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছেন। কবে সাক্ষাৎ করে রাজি করাতে পারবো তা জানি না। তারপরের অংশ অসমাপ্ত। সৌমিত্র অনেকগুলো তন্ত্রমন্ত্র সম্পর্কিত বই পেল, তন্ত্র সাধনার উপকরণ দেখল। সৌমিত্র চিন্তিত হলো, চিন্ময় কি তবে তান্ত্রিক মতে সাধনা করতো নাকি? যতদূর জানতে পেরেছে, চিন্ময় একটা ছোট লাইব্রেরিতে চুক্তিভিত্তিক কাজ করত। আরও কিছুক্ষণ অপেক্ষার পর সৌমিত্র আয়া সেন্টারে ফোন করে সর্বক্ষণের আয়া আর হোম ডেলিভারি থেকে খাওয়ারের ব্যবস্থা করলো 4 জন। মনে মনে ঠিক করলো খরচের জন্য নিজের সঞ্চিত অর্থ ব্যবহার করবে। আশেপাশের এলাকায় দেখাশোনা করার ভার নেওয়া ছেলেটির খোঁজ করছিল। ভাগ্যক্রমে ছেলেটির দেখা পেয়ে গিয়েছিল সৌমিত্র। তার কাছ থেকে শুধু জানতে পেরেছিল বজরঙ্গীপুর ফরেস্ট অফিসে কারো সঙ্গে দেখা করতে গেছে চিন্ময়। কেন সেটা তার জানা নেই। পুরো ব্যাপারটা বেশ রহস্যময় লাগলো সৌমিত্রর কাছে। তাই সৌমিত্র নিজেই চিন্ময়কে খোঁজার দায়িত্ব নিয়েছে। বাসের কন্ডাক্টরকে বলা ছিল নির্দিষ্ট স্টপেজ এলে জানাতে। বাস থেকে নেমে সৌমিত্র লোকমুখে শোনা রাস্তার নির্দেশ অনুযায়ী চলতে শুরু করল। এখানে যানবাহনের তেমন কোনো ব্যবস্থা নেই। এখন দুপুর, ঝাঁঝা রোদে পথ চলতে হচ্ছিল। বজরঙ্গীপুর জঙ্গলে ঘেরা একটি সুন্দর গ্রাম, চারিদিকে সবুজ গাছগাছালি। পাশ দিয়ে কুলকুল করে ছোট একটা নদী বয়ে চলেছে, নাম তার রঞ্জনায়। একটা মালপত্র বহনের খালি ভ্যান যাচ্ছিল রেঞ্জ অফিসের দিকে। চালককে অনুরোধ করে রাজি করিয়ে চেপে বসলো তার ভ্যানে। রেঞ্জ অফিসটা জঙ্গলের বেশ খানিকটা ভিতরে। যখন সৌমিত্র অফিসটিতে পৌঁছলো, তখন বড় সাহেব নিজের ঘরেতেই ছিলেন। অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো সৌমিত্র। তাকে বসতে বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো বড় সাহেব। বড় সাহেবের বয়স 50-এর কোঠায় হবে। বড় সাহেব জিজ্ঞাসা করলেন, বলুন, কি দরকারে এখানে এসেছেন? নমস্কার, আমার নাম সৌমিত্র ধারা। চিন্ময় সরকার নামে একজনের খোঁজে এখানে এসেছি। প্রায় 25-26 দিন আগে তিনি এখানে এসেছিলেন কারোর সাথে দেখা করতে, কিন্তু তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পুরো ঘটনাটা তাকে বলল। বলার পর পকেট থেকে চিন্ময়ের একটা ছবি বের করে দেখালো। ছবিটা দেখে বড় সাহেব বললেন, না, আমি একে কখনো দেখিনি। অফিসের কারোর সঙ্গে যদি পার্সোনালি দেখা করতে আসে তা আমি বলতে পারবো না। তারপর ব্যাপারটার গুরুত্ব বুঝে এ সম্পর্কে খোঁজ নিতে বললেন কাউকে। কিছু জানা গেল না। বড় সাহেব আবার বললেন, তবে একটা কথা জানাই আপনাকে, গত কয়েক মাস যাবৎ এই অঞ্চলে এক অদ্ভুত জানোয়ারের উপদ্রব চলছে। অনেকগুলো বিকৃত আধখেয় লাশ পাওয়া গেছে। পুলিশের কাছে লাশগুলোর ছবি আছে, তবে এখানকার থানা বহু দূরে। অবশ্য আমাদের কাছেও সেই ছবির কপি আছে, মিলিয়ে দেখতে পারেন। যদি এখানে এসে সেই জানোয়ারের শিকার হয়। তারপর তার অধিস্থন অফিসারকে ছবিগুলো দেখানোর নির্দেশ দিলেন। চিন্ময়কে কোনোদিন সামনাসামনি চোখে দেখেনি সৌমিত্র, শুধু ছবি দেখেছে। আর লাশের ছবিগুলো ছিল ভয়ঙ্করভাবে বিকৃত। তাই লাশের ছবিগুলো দেখে কিছু বুঝতে পারল না সৌমিত্র। বনবাংলোতে থাকার জন্য বড় সাহেবের অনুমতি নিয়ে নিল।
বন বিভাগের অফিস থেকে বেরিয়ে সে গ্রামের দিকে চলল। গ্রামে পৌঁছে সে দেখল দুপুরে খাওয়ার পর অনেকে একসঙ্গে বসে কথাবার্তা বলছে। সৌমিত্র এগিয়ে এলো তাদের কাছে। জনৈক মাঝবয়সী লোক জিজ্ঞাসা করলেন, কে আপনি? এখানে কেন এসেছেন মরতে? সৌমিত্র নিজের পরিচয় দিয়ে আসার কারণ জানাল। তারপর আবার ছবিটা দেখিয়ে জানতে চাইল। সকলে একে একে ছবিটি দেখে ঘাড় নেড়ে জানালো যে না দেখে। একটা বৃদ্ধ বললেন, শোনো তবে পুরো ব্যাপারটা গোড়া থেকে বলি। আজ থেকে প্রায় 6-7 মাস আগে কলকাতার দুজন বাবু একটি মেয়েকে নিয়ে বন বাংলোয় ফুর্তি করতে আসে। তাদের আমোদ আল্লাহ চলাকালীন কোনো হিংস্র পশু 3 জনকেই হত্যা করে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে বেছে বেছে হাড়গুলো খেয়ে ফেলে। এর আগের মাসও কয়েকজন গ্রামবাসীদের ঘরের ছাগল বা মুরগির ছিন্ন ভিন্ন দেহাংশ পাওয়া গিয়েছিল। তখন শিয়াল কুকুরের কাজ ভেবে আমল দিইনি, কিন্তু এই ঘটনায় আমরা বজরঙ্গীপুরবাসী ভয় পেয়ে বন দপ্তরের শরণাপন্ন হই। কিন্তু বন দপ্তর সেই জানোয়ারের কোনো চিহ্ন পায় না, যদিও এর আগে গভীর জঙ্গল থেকে মানুষ খেকো বাঘ হানা দিয়েছিল কয়েকবার। প্রতিবার বন দপ্তর বাঘকে ধরে ব্যবস্থা নিতে পেরেছে, কিন্তু এবার আর কিছু করতে পারল না। পরের মাসে পূর্ণিমার দিন আবার নৃশংসভাবে হাড় খাওয়া লাশ পাওয়া গেল পাশের উপজাতি অধ্যুষিত এলাকা থেকে। তবে এবার পূর্ণিমার পরের কয়েকদিনও চলল তাণ্ডব, তারপর আবার চুপচাপ। পশুটি যেন কোনো মায়া বলে অদৃশ্য হয়ে গেছে। আমাদের দৃঢ় ধারণা অলৌকিক কিছু অবশ্যই জড়িত এর সঙ্গে। পূজা অর্চনাতেও তেমন কোনো ফল পাওয়া যায়নি। গ্রামের প্রতিটি মানুষ ভয়ে তটস্থ হয়ে আছে। আর কয়েকদিন পরেই পূর্ণিমার তিথি। কি যে হবে ভেবেই পাচ্ছি না। বলতে বলতে তার গলা ধরে এলো। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা গেল। বর্ণনার মাঝেই সৌমিত্রের সমবয়সী একটি ছেলে বলে ওঠে, আমি দেখেছি একে। উৎসুকভাবে সৌমিত্র তার দিকে এগিয়ে যায়। ছেলেটি ভিড়ের মধ্য থেকে উঠে এসে বলে, চলো চলো আমার সঙ্গে। সৌমিত্রকে কোনো কথা বলতে না দিয়ে সামনের দিকে এগিয়ে গেল খানিকটা। অগত্যা সৌমিত্র পা মেলালো তার সঙ্গে। দুজনে হাঁটতে থাকে জঙ্গলে ঘেরা গ্রামের ধুলো ভরা মাটির রাস্তা দিয়ে। বেশ কিছুক্ষণ পর সিংহের যুগল মূর্তি করা তরুণের সামনে এসে তারা থামল। সমবয়সী ছেলেটি বলল, আমি যখন বিলে মাছ ধরে বাড়ি ফিরছিলাম তখন ছবির ছেলেটি আমাকে যামিনী রঞ্জন বাবুর বাড়ি কোথায় জানতে চাইছিলেন। আমিও সেই সময় বাড়ির পথ ধরেই ছিলাম, তাই আমি তাকে সঙ্গে করে এখানে নিয়ে এসেছিলাম। তবে তারপর থেকে তাকে আমি দেখিনি। পরের দিন অবশ্য শুনেছিলাম 2টি আধ খাওয়া লাশ পাওয়া গিয়েছিল জঙ্গলে। আমি আর দেখতে যাইনি সেইখানে। সৌমিত্রের মনে আশঙ্কার মেঘ ঘনীভূত হয়। চিন্ময়ের যে করুণ পরিণতি হয়েছে সেই দুশ্চিন্তাটাই বারবার তার মনে হতে লাগলো। যাই হোক, শেষ দেখে তবেই ছাড়বে সে। সৌমিত্র তার পরিচয় জানালো। বিনি জানায় এই অঞ্চলে যামিনী রঞ্জন বাবুর প্রতিপত্তি যথেষ্ট। জমিদার বংশের শেষ বংশধর, তবে তার নিজের কোনো সন্তান নেই। স্ত্রী প্রভাদেবী এবং সবসময়ের কাজের একটি সাঁওতালি মেয়েকে নিয়ে এই বাড়িতে বসবাস করেন। অবশ্য রান্নার আলাদা লোক আছে। ইতস্তত করে যুগল সিংহতরণ বিশিষ্ট বাড়ির ভেতরে ঢুকল সৌমিত্র। পুরনো আমলের দোতলা জমিদার বাড়ি। বাড়িটি বহুদিন সংস্কার হয়নি। তোরণের নিচে কোনো লোহার গেট ছিল না, কোনো পাহারাদারও ছিল না। তোরণ পেরিয়ে খানিকটা বাগান, মালির অভাবে হয়তো অযত্ন লালিত। সামনে পুরনো আমলের বিরাট একটি কারুকার্য বিশিষ্ট দরজা। পথ দেখানো বিনি নামের ছেলেটি ভেতরে আসেনি। পথে আসবার সময় সে আরেকটি তথ্য দিয়েছিল। ছবির ছেলেটি অর্থাৎ চিন্ময় কোনো কিছুর খোঁজে এখানে এসেছিল। গ্রামের দিক থেকে দুপুর 3টের পর শহরে আর বাস যায় না, তাই বলেছিল রাতটা গ্রামেই কাটাবে। কথাগুলো ভাবতে ভাবতে দরজার কড়া নাড়ল সৌমিত্র। বেশ কয়েকবার শব্দ করার পর দরজা খুলে গেল। একটি বেঁটে কালো উপজাতি সম্প্রদায়ের মেয়ে দরজা খুলে দিয়েছে। যামিনী রঞ্জনবাবু বাড়ি আছেন কি? একবারটি দেখা করা যায় ওনার সঙ্গে?
মেয়েটি ইশারায় দাঁড়াতে বলে সে খোঁড়াতে খোঁড়াতে ভিতরে গেল। মেয়েটি কি বোবা? আন্দাজে বোঝা যায় বিনির বর্ণনা মতো সে বাড়ির সাঁওতালি কাজের মেয়ে। তখন বিকেল 4টে বাজে। আজ আর বাড়ি ফেরা হবে না সৌমিত্রের, যদিও সে বন বাংলোয় থাকবার পারমিশন নিয়ে এসেছে। ভাবনায় ছেদ পড়ল রোগা কালো মেয়েটির পদশব্দে। আবার তার সঙ্গে যাওয়ার জন্য ইশারা করল সে। ধীর পায়ে মেয়েটির পিছনে চলল সৌমিত্র। বাইরে পুরাতন, কিন্তু বাড়ির ভিতরে আসবাবপত্র যথেষ্ট পরিমাণে বর্তমান। যামিনীবাবু তার বৈঠকখানায় একটা আরাম কেদারায় বসেছিলেন। ভদ্রলোকের বয়স 60-এর উপর, বেশ রাশভারী চেহারা, দেখলেই সম্ভ্রম জাগে। একটা চেয়ার দেখিয়ে বসতে বললেন। জানতে চাইলেন তার উপস্থিতির কারণ। সৌমিত্র চিন্ময়ের ছবিটা যামিনীবাবুর হাতে দিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, এই ছেলেটি কি আপনার কাছে এসেছিল? ছবিটা একবার হাতে নিয়ে দেখলেন। ছবিটি আবার সৌমিত্রের হাতে ফিরিয়ে দিয়ে বললেন, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, আগের পূর্ণিমার দিন যার ছবি এখন দেওয়ালে, সে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। কি যেন নাম বলেছিল, এখন মনে পড়ছে না। বলেছিল সে কোনো এক লাইব্রেরির প্রতিনিধি হিসাবে আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমার কাছে থাকা একটা প্রাচীন পাণ্ডুলিপি সে দেখতে চায়। ব্যাপারটা হলো যে কয়েকদিন আগে উত্তরাধিকার সূত্রে বেশ কিছু পুরনো কাগজপত্র খুঁজে পাই আমি। সেগুলো দেখে বুঝতে পারি পুরনো তন্ত্র সাধনা সম্পর্কিত হাতে লেখা পাণ্ডুলিপি। আর অবহেলা করতে পারি না। কিছু না হোক, প্রাচীনত্বের গুরুত্ব থাকতে পারে বুঝতে পারলাম। স্থানীয় বন বিভাগের বড় সাহেব আমার পরিচিত। পাণ্ডুলিপির কথাটা বড় সাহেবকে জানিয়েছিলাম, যদি তিনি এই মূল্যবান জিনিসগুলোর কোনো সদ্গতি করতে পারেন এই ভেবে। সেদিন ছেলেটি এসে ওই পাণ্ডুলিপির খোঁজ করছিল। অনেকক্ষণ ধরে পরীক্ষা করে সে জানায় পাণ্ডুলিপিটা প্রাচীন, তবে আরও কিছু জিনিস জানার আছে। সে ওটা নিয়ে যেতে চেয়েছিল। আগেই সে জানিয়েছিল বজরঙ্গীপুর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে খবর পেয়েই এখানে এসেছে। টাকা পয়সার দাবি আমার ছিল না, তবু অচেনা অচেনা একটি ছেলে হট করে জিনিসটা দিতেও দ্বিধাবোধ হচ্ছিল। তাই আমি বললাম বড় সাহেবের সঙ্গে কথা বলে তারপর তাকে পাণ্ডুলিপি দেব। সেও রাজি হয়। তারপর সে এখান থেকে চলে যায়। তখন বিকেল গড়িয়ে গেছে। বড় সাহেবকে ফোন করে লাইন পাইনি। ভেবেছিলাম পরে আবার ফোন করব, কিন্তু একদম ভুলেই গিয়েছিলাম। কিন্তু পরদিন আর ছেলেটি আসছে না দেখে কাউকে আর কিছু বলা হয়নি। লোক মুখে শুনেছিলাম পরদিন দুটো লাশ জঙ্গলের মধ্যে পড়েছিল। তবে কি সে শিকার হলো অদ্ভুত জন্তুটার? যদিও কথায় কথায় তাকে আগে ভাগে বিপদ সম্পর্কে সতর্ক করেছিলাম আমি। আজ তার খোঁজে যখন এসেছো, তার মানে আমার সন্দেহটাই মনে হচ্ছে ঠিক। জন্তুটার শিকার হয়েছে হয়তো। কথাবার্তা শেষ করে সৌমিত্র উঠে দাঁড়ায়। সৌমিত্র বেরোতে যাচ্ছে এমন সময় যামিনীবাবু বললেন, ও হ্যাঁ, একটি কথা তোমায় বলা হয়নি। আমাকে সে জানিয়েছিল অনেক মন্ত্রের মধ্যে পাণ্ডুলিপিতে একটা রোগ আরোগ্যকারী তন্ত্রের মন্ত্রও নাকি লেখা আছে। জমিদারের বাড়ি থেকে বেরিয়ে দেখলো বিনি দাঁড়িয়ে আছে একটু দূরে। মনে তখন খারাপ সন্দেহটা প্রবল হয়ে উঠেছে। চিন্ময় এর পরে তাহলে কোথায় যেতে পারে? দূর থেকে বিনি হাত নাড়ল। কাছে আসতেই বিনি বেশ উৎকণ্ঠিত কণ্ঠে বলল, তুমি কি বন বাংলোয় থাকবে বলে ঠিক করেছো? হ্যাঁ। বিনি এবার ওর হাত ধরে টেনে বলল, খবরদার ওখানে যেও না। গ্রামের মুদির দোকান থেকে জানতে পেরেছি তোমার বন্ধু সেদিন মুদির দোকানে মুড়ি চানাচুর কিনেছিল। তারপর পাশের নলকূপ থেকে বোতলে জল ভরে রওনা দিয়েছিল বন বাংলোর উদ্দেশ্যে। সে যে আর বেঁচে নেই সে কথা তো তুমি ভালোভাবেই জানো। বিনির এই কথায় সৌমিত্রের মনে মনে বেচারা চিন্ময়ের জন্য ব্যথা অনুভব করল। চিন্ময় না থাকলে তার উপর নির্ভরশীল মানুষগুলো অচিরেই মারা যাবে। অবশ্য সে তার যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করছে। এখানে এসে অদ্ভুতভাবে বিনিও বন্ধু হয়ে গেছে। সে বিনিকে বলল, এতদিন ধরে চিন্ময় বেপাত্তা হয়ে আছে।
এবং শহরে নিজের ঘরে যায়নি। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যেতেই পারে যে সাংঘাতিক কিছু একটা হয়েছে তার সঙ্গে। তবে কি হয়েছে, কেন হয়েছে, সেই রহস্যটা আমি জানতে চাই। বনবাংলোয় থেকে আমি দেখতে চাই কি ঘটে। তার জন্য প্রাণের মাসুল দিতে হলেও আমি পিছপা হব না। তারপর সমস্ত ঘটনা বলল বিনিকে। সব শুনে বিনি বলল, আমিও তাহলে তোমার সঙ্গেই থাকবো। এই যুদ্ধে আমি তোমার পাশে আছি। তার আগে চলো আমরা বাড়িতে গিয়ে কিছু খেয়ে নিই। সত্যি সৌমিত্রের খিদেটা বেশ অনুভূত হলো। সারাদিনে শুকনো কটা বিস্কুট আর একটু জল ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। বিনির বাড়িটা গ্রামের মাঝের দিকে, সামনে ছোট একটা ডোবা, তার চারপাশে আম জাম কাঁঠালের গাছের সারি। টালির কিংবা খড়ের চালের ঘরগুলো গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। মাটির দাওয়ায় কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে হাত পা ছড়িয়ে খেলায় মেতে আছে। তখন সন্ধে নামতে আর বেশি দেরি নেই। পাখিরা কুজন করতে করতে নীড়ে ফিরে আসছে। পরিবেশটায় কোথাও কোনো ভয়ের লেশমাত্রও দেখা যাচ্ছে না। তবুও চাঁদনি রাত এলেই গ্রামের মানুষজনের বুকে কাঁপুনি ধরে। সৌমিত্র পুকুরের জলে হাত পা ভালোভাবে ধুয়ে নিয়ে আলুর দম দিয়ে মুড়ি মেখে দিল। খিদের মুখে তাই যেন অমৃত সমান মনে হলো তার। একটু পরেই রাত্রিবাসের ব্যবস্থা করে নিয়ে বিনিকে নিয়ে বন বিভাগের বাংলোয় চলল। সাঁওতাল উপজাতি সম্প্রদায়ের এই জঙ্গল লাগোয়া গ্রামটিতে জনসংখ্যা খুব বেশি নয়। গ্রামের কিছু মানুষ চাষাবাদ করে দিন গুজরান করে। আর এক দল আছে যারা বিভিন্ন কলিয়ারি বা কারখানায় কাজের জন্য গ্রামের বাইরে যায়। মাটির কুটিরের সামনে বসে ছোট্ট একটি বাচ্চা মেয়ে অনবরত কেঁদে চলেছে। ক্ষুধার্ত চোখে বারবার তার মায়ের দিকে তাকাচ্ছে। মা তার অসহায়, কান্নায় আর তার চোখে জল আসে না। চোখের জলও বুঝি শুকিয়ে গেছে। দুদিন ধরে অর্ধাহারে অনাহারে কাটাচ্ছে। মেয়েটাকে পেট ভরে খেতেও দিতে পারেনি। অসহ্য খিদের জ্বালায় চেঁচাচ্ছে মেয়েটা। একটু আগেই তার মরদের কাছে চালের কথা বলাতেই জুটেছে লাথি আর মারধর। কত সহ্য করবে সে? তার মরদ চেয়েছিল পুত্র সন্তান, হলো কন্যা সন্তান। যত দোষ সবই মায়ের। সে হয়ে উঠেছে মরদের দুচক্ষের বিষ। পরিবারে 3টি প্রাণী, তাতেও খাবার জোটে না। মরদ সারাদিন মদ খেয়ে কাজ করে, যা সামান্য কিছু আয় হয় তা দিয়ে কিছু খাবারের ব্যবস্থা করে, আর বাকিটা মদে। নারীটি নিজেও চাষের কাজে যায়, তবে কাজ তো আর সবসময় পাওয়া যায় না। উপজাতির এই নারীটির নাম মান্ডবী। সে দেবতাদের মন প্রাণ দিয়ে ডেকেছে, কিন্তু সবই বৃথা। কোনো সুফল পায়নি সে। তাকে পৃথিবীর রঙ্গমঞ্চে দুঃখকে বুকে বহন করেই অভিনয় করতে হবে। প্রতিবেশী একটা মহিলা একটা পাত্রে খানিকটা খাবার দিল শিশুটিকে, আর তার মাকেও দিল। শিশুটির মাথায় হাত বুলিয়ে তাকে খেতে বলল। বাচ্চা মেয়েটি পাত্রটি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার মায়ের কোলে এসে বসল। ছোট মেয়েটি নাক চোখ দিয়ে গড়িয়ে পড়া জল হাতের উল্টো পিঠে মুছে নিয়ে একটু একটু করে খাবার খেতে লাগলো। দিন কাটছিল এভাবেই। একদিন হঠাৎই মান্ডবী দুঃসংবাদ পেল। নেশার ঝোঁকে জলে পড়ে মৃত্যু হয়েছে তার মরদের। এমনিতেই দুর্বিষহ জীবন কাটাচ্ছিল সে, মরার ওপরে খাঁড়া ঘাঁ এসে পড়ল। অকুল পাথারে পড়ল সে। তবে এই দুঃসময়ে সাহায্য করলেন উপজাতি গ্রামের পূজারী। পূজারীর সঙ্গে জমিদার বাড়ির যামিনীবাবুর পরিচয় ছিল। ওনার বাড়িতে কাজের লোকের জায়গায় মান্ডবী তার মেয়েকে নিয়ে থেকে গেল। দুবেলা পেট ভরার ব্যবস্থা করে দিতে পারায় পূজারী মশাই স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। কদিন বেশ সুখেই কাটছিল মান্ডবীর, কিন্তু এই সুখ আর বেশি দিন সহ্য হলো না অভাগী মান্ডবীর। কয়েক বছর পরেই বোবা মেয়েটিকে পৃথিবীতে একা রেখে এসে পাড়ি দিল অমৃত লোকের পথে। সেই থেকে হাবাকঞ্চ কুসুবী নামের মেয়েটি জমিদার বাড়িতেই থাকে। রোগা খুঁড়িয়ে চলা মেয়েটির কথা জিজ্ঞেস করতেই বিনি লোকের মুখে শোনা মেয়েটার ইতিহাস গড়গড়িয়ে বলে ফেলল। দুজনে এখনো বাংলোতে পৌঁছায়নি। কাল পূর্ণিমা, তবু আজকেও সন্ধ্যার অন্ধকার নামতেই আকাশে চাঁদের দেখা মিলেছে। ঝরা পাতা বিছানো রাস্তার উপর গাছের পাতার ফাঁক দিয়ে আসা আলোয় অদ্ভুত সুন্দর নকশা তৈরি করেছে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর বৃদ্ধ বনমালী কাকাকে থাকার কথা বলল। বন দপ্তর থেকে আগেই তাকে জানিয়েছিল হয়তো। তাদের জন্য রাতের খাবার ব্যবস্থা করতে হবে না। দোতলার একটি ঘরে সৌমিত্র থাকবে বলে ঠিক করল। দোতলার 2টি ঘরের একটিতে নির্মম কাণ্ড ঘটেছিল। অন্য ঘরে বসে আকাশ পাতাল চিন্তা করতে লাগলো সৌমিত্র। শহরের অসহায় বৃদ্ধ বৃদ্ধাগুলোর কথা, চিন্ময়ের অন্তর্ধান, চিন্ময়ের খোঁজে তার এই জঙ্গলে আসার কারণ।
অলৌকিক প্রাণীর দ্বারা নৃশংস হত্যাকাণ্ড, চিন্ময়ের তন্ত্রমন্ত্রের পাণ্ডুলিপির সন্ধান, যামিনী রঞ্জনবাবুর কথা। ভাগ্যহীনা প্রতিবন্ধী মেয়েটি যে সারা জীবন রুগ্ন, অবহেলিত, যার ভালো থাকা সকলের ভাবনার বাইরে, চিন্ময়কে খবরটা তাহলে কে কিভাবে দিয়েছিল? বন দপ্তর থেকে পাণ্ডুলিপির খবরটা পেয়েছিল, অথচ সেখানে সে যায়নি। অনেকে চিন্ময়কে গ্রামে আসতে দেখেছে, কিন্তু ফিরতে দেখেনি। এইসব ভাবনার মধ্যে সৌমিত্রের মোবাইলটা বেজে উঠল। এই অঞ্চলে নেটওয়ার্কের খুব সমস্যা, ফোন লাগাটা ভাগ্যের ব্যাপার। বিদ্যুৎ এই বাংলোয় আছে বটে, তবে গ্রামের বেশিরভাগ বাড়িতেই নেই। ফোনটা রিসিভ করে বারান্দায় বেরিয়ে কথা বলতে শুরু করল। ফোন করেছে সৌমিত্রের শহরের একজন বন্ধু। তাকে কিছু বিষয়ে খোঁজ নিতে বলেছিল সৌমিত্র। ফোনের ওপারের কথাগুলো শুনতে শুনতে চোয়াল কঠিন হয়ে উঠল সৌমিত্রের। নিঝুম রাত, ঝিঝি পোকারা একটানা একঘেয়ে সুরে ডেকে চলেছে। গ্রামের ধুলো মাখা রাস্তায় কার লম্বা ছায়া পড়েছে? তবে কি হাড় খেকো দানব শিকারের সন্ধানে বেরিয়েছে? কিন্তু আজ তো পূর্ণিমা নয়। কোথায় চলেছে ছায়ামূর্তি? বন দপ্তরের লোক সজাগ আছে কি? রাস্তার কুকুরগুলো পর্যন্ত কোথায় লুকিয়ে পড়েছে? সৌমিত্রের ঘুমের তন্দ্রা কেটে গেল খসখস আওয়াজে। এমনিতেই নানা দুশ্চিন্তার কারণে ঘুম দেরিতে এসেছে। সময়টা গরমকাল, তাই জানলার পাল্লা খোলাই আছে। পাশে বিনি শুয়ে আছে। অল্প অল্প নাক ডাকছে সে। শব্দটা বেড়ে চলেছে। কেউ যেন ভারী পায়ে এদিক ওদিক ইতস্তত চলে বেড়াচ্ছে। বিনিকে হাত দিয়ে ঠেলা দিয়ে জাগানোর চেষ্টা করল সৌমিত্র। বিছানায় ধর্মর করে উঠে বসল সে। তারপর কান পেতে শুনতে চেষ্টা করল। সহসা সমস্ত আওয়াজ থেমে গেল। ঝিঁঝির আওয়াজও থেমে গেছে। সন্ধ্যের সময় দু একবার শিয়ালের ডাক শোনা গিয়েছিল বটে, তবে এখন সব বন্ধ। ঘরে 0 পাওয়ারের ল্যাম্পটা জ্বলছে। সৌমিত্র বিছানা থেকে নেমে পা টিপে টিপে জানলার দিকে এগিয়ে গেল। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখতে যাবে, ঠিক এমন সময় ভয়ঙ্কর বিকট দর্শন একটা মুখ জানালার গড়াতে চেপে বসল। কি ভয়াল দৃশ্য! সবাই পেছোতে গিয়ে মেঝেতে উল্টে পড়ল সৌমিত্র। আতঙ্কসূচক আর্তনাদ মুখ দিয়ে বেরিয়ে এলো তার। বিনিও পৈশাচিক মুখ দর্শন করে চেঁচিয়ে উঠেছে। বিছানার উপর বসে ঠক ঠক করে কাঁপছে সে। জানালার রডের ফাঁক দিয়ে হাত গলানোর চেষ্টা করছে মূর্তিমান বিভীষিকা। জ্যোৎস্না রাতের আগন্তুকের তীক্ষ্ণ নখরযুক্ত লোমশ হাত। কুৎসিত মুখে লালসা ঝরে পড়ছে। কোটর ঠেলে মনি বেরিয়ে আসা চোখ যেন শুধু রক্ত চায়। চীনামাটির ফুলদানিটা ঘরের টেবিলের উপর রাখা ছিল। সৌমিত্র তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। তারপর ফুলদানিটা ছুঁড়ে মারল দানবটির দিকে। ফুলদানি গিয়ে লাগলো জানলার গড়ার ধরে থাকা হাতের আঙুলগুলোতে। সহসা আঙুলে আঘাত পেয়ে অলৌকিক জানোয়ারটি বেসামাল হয়ে নিচে পড়ল। ধপ করে একটা শব্দ হলো পতনের। তারপর আর কোনো সাড়া পাওয়া গেল না। ধীরে ধীরে সাহস করে জানলার দিকে এগিয়ে যায় সৌমিত্র। ঠিক তখনই নিচের ঘরের দরজায় ভেঙে পড়ার শব্দ। একটা মানুষের কান ফাটা মরণ আর্তনাদে আকাশ বাতাস মুখরিত হলো। দুজনের কেউই দোতলার ঘর থেকে নিচে নামার সাহস পেল না। বুকের ভিতরের অংশটা যেন শূন্য হয়ে গেছে মনে হচ্ছিল। দানবটা যদি সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে আবার ওদের আক্রমণ করে, সেই দুর্ভাবনা কুড়ে কুড়ে খাচ্ছিল ওদের। দুরু দুরু বক্ষে কতক্ষণ অপেক্ষা করছিল তার হিসেব করেনি। অনেকক্ষণ কোনো আওয়াজ না পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সৌমিত্র। ততক্ষণে পূর্ব দিগন্তে রাঙা আভা ছড়িয়েছে। গত রাত্রির অভিজ্ঞতা সারা জীবনেও ভুলবে না ওরা। নিচে এসে দেখল মর্মান্তিক দৃশ্য। বৃদ্ধ বনমালী কাকাকে অদ্ভুত জানোয়ারটি নৃশংসভাবে হত্যা করেছে। কি নিদারুণ আক্রোশ! তবে কেন সে দোতলার ঘরে আক্রমণ করল না, সেটাই বিস্ময়কর। যদিও চাঁদ ছিল আকাশে, কিন্তু গতকাল পূর্ণিমা তিথি তো ছিল না। একটা কথা মনে হতেই আরও একবার শিঁড় দাঁড়াবে বরফ নেমে গেল।
মানুষ রূপে কি তাহলে নরখাদক পশুটা ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে, নাকি অন্য কোনো রূপ আছে তার? সুযোগ পেলেই কামড়ে ছিঁড়ে হাড় কড়মড়িয়ে খাবে। সৌমিত্র বিনিকে নিয়ে পুলিশের সঙ্গে থানায় গিয়ে সেখানকার কাজ সেরে বন দপ্তর গেল। একজন সুদর্শন যুবক জানালো বড় সাহেব অফিসে নেই। জানা গেল তিনি এই দপ্তরের সেকেন্ড অফিসার, নাম রজতাভ শিকদার। আগেরবার যখন সৌমিত্র দপ্তরে এসেছিল, বড় সাহেবের নির্দেশে ইনি ছবিগুলো দেখতে দিয়েছিলেন। বড় সাহেব ফিরলে পুলিশের সহযোগিতা নিয়ে পূর্ণিমার দিন অর্থাৎ আজই একটা বিশেষ অভিযানের ব্যবস্থা করা হলো। সশস্ত্র পাহারাদাররা জায়গায় জায়গায় দল বেঁধে সারা রাত প্রহরে থাকবে। অপার্থিব শক্তির সঙ্গে জোরদার মোকাবিলা হবে। আজ পুলিশ স্টেশনে লাশগুলোর ছবি আবার মেলাতে গিয়ে একটা মৃতদেহের হাতে থাকা রিস্ট ওয়াচ আর চিন্ময়ের ছবিতে থাকা রিস্ট ওয়াচের সাদৃশ্য পেল। ভিডিও পরনের জামা চিহ্নিত করল। সৌমিত্র নিশ্চিত হল চিন্ময় আর বেঁচে নেই। এই নেই শব্দটাতে কত মায়ের বুক খালি হয়ে যায়, কত অসহায় তাদের সাহারা হারায়। চিন্ময়ের সঙ্গে সৌমিত্রের সরাসরি দেখা না হলেও তার হৃদয়ের সঙ্গে একটা অমোঘ আত্মিক টান অনুভব করে সৌমিত্র। সত্যিটা জেনে ভীষণভাবে মনটা খারাপ হয়ে যায় তার। বেলার দিকে সৌমিত্র বিনির বাড়িতে যায়। বিনির বাবা বিনিকে বলেন সুবীর চক্রবর্তী তাকে নাকি খুঁজছিল। সুবীর চক্রবর্তীর কথা বলতেই বিনির মনে পড়ল এই লোকটা আগের মাসে নরখাদক পশুর হাত থেকে বেঁচেছিল। সাঁওতাল উপজাতিদের একটা বিশেষ দেবতার থানে পড়ে অজ্ঞান হয়ে যান, ফলে এই পশু তার ক্ষতি সাধন করতে পারেনি। পরে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে। আরেকবার সৌমিত্র যামিনী বাবুর কাছে গেল, যদি তিনি দয়া করে পাণ্ডুলিপিগুলো সৌমিত্রকে দেন তবে চিন্ময়ের অপূর্ণ আশাটা তো পূরণ করতে পারবে। যামিনী বাবুর কাছে দেখল যামিনী বাবু কেমন যেন খুঁড়িয়ে চলছে, বাম হাতে ব্যান্ডেজ বাঁধা। জিজ্ঞেস করায় উত্তর দিলেন তাড়াহুড়োয় দরজায় হাত চিমটে গেছে, হোঁচট খেয়ে পা মুচকে গেছে। সৌমিত্রর আগের রাতের কথাটা চোখের সামনে ভেসে উঠল। ফুলদানি নিয়ে দানবটার বাম হাতেই তো আঘাত করেছিল সে। মনের মধ্যে সন্দেহের কাঁটা বিঁধে রইল। পূর্ণিমা রাত্রির জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সকলের মনের মধ্যেই কি হয় ভাব। সৌমিত্র আজ বিনির বাড়িতে আশ্রয় নিয়েছিল, কিন্তু অবাক কাণ্ড, পূর্ণিমার রাতে কিছুই হলো না। জন্তুটার অস্তিত্বও টের পেল না সৌমিত্ররা। কোথা থেকে কোনো খবরও পাওয়া গেল না। তবে কি নিয়ম বদলে ফেলল জন্তুটা? কিন্তু কেন এলো না? চন্দ্রোদয় খানিক আগেই হয়েছে, রূপ বদলের সময় আগত প্রায়। আড়মোড়া ভেঙে উঠে বসল সে। গোটা অঞ্চলটা শান্ত, মনে হয় ঘুমিয়ে পড়েছে। আজকে সে আর বাইরে বেরোতে পারবে না। বাইরে কঠিন পাহারা। ধীরে ধীরে তার পেশিগুলো শক্ত হচ্ছে। লম্বায় বাড়তে বাড়তে 8 ফুট পেরিয়ে গেল। হাতে পায়ে লোম গজিয়ে উঠছে। মুখটাতে তো এখন জিঘাংসা ভরা। সবল হাতে পায়ে শক্তির ভাণ্ডার। একটা সুপ্ত বাসনা মনের গহন থেকে উঠে আসছে। মানব অস্থিমজ্জার স্বাদ গ্রহণ তার এই রূপ বদলে অনিবার্য। একে থামিয়ে রাখার ক্ষমতা তার নিজেরও নেই। তার রূপ বদলের প্রথম দিকে ছোট ছোট প্রাণীদের রক্ত দিয়েই উদরপূর্তি হতো। ক্রমে চাহিদা বাড়তে থাকে। ক্রমে মানব অস্থিমজ্জার স্বাদটা নেশার মতো পেয়ে বসেছে। প্রথম দিকে শুধুমাত্র পূর্ণিমার দিনে এই রূপ বদলে দানবে পরিণত হতো, কিন্তু এখন পূর্ণিমার আগেও পরের দিনের চাঁদনি রাতেও দানবে রূপান্তরিত হয়ে যাচ্ছে সে। রাতে খাওয়ার পর একটু বসে তারপর ঘুমাতে যান যামিনী বাবু। আরামকে দাঁড়ায় বসে স্মৃতির মন্থন করতে থাকেন 2 বছর আগের ঘটনাগুলোর। নিঃসন্তান হলেও স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা ছিল যামিনী বাবুর। 2 বছর আগে তার স্ত্রী প্রভাদেবী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। কোনো চিকিৎসাই কাজ দেয় না। ডাক্তার জবাব দিয়ে দেন। স্ত্রীকে হারানোর আতঙ্কে যামিনী বাবু কেমন যেন দিশেহারা হয়ে পড়েন। তার কেবল মনে হচ্ছিল যেন তেন প্রকারণে স্ত্রীকে বাঁচাতেই হবে। ডাক্তারিতে যখন কাজ হচ্ছে না তখন তন্ত্রমন্ত্র দিয়ে অন্তিম চেষ্টা চালাতে চাইলেন তিনি, কিন্তু সেটা আদৌ সম্ভব কিনা তা জানা ছিল না। অনেক খুঁজে এক সিদ্ধ তান্ত্রিকের খোঁজ পেলেন যিনি তন্ত্রবিদ্যায় সিদ্ধি লাভ করেছেন। অশ্রুসজল করুণ অনুরোধে তাকে রাজি করালেন তন্ত্র সাধনা দ্বারা তার স্ত্রীকে সুস্থ করে তুলতে। সাধনার পর তান্ত্রিক মৃৎপাত্র ভরে একটা তরল তার হাতে দিয়েছিলেন। সেই তরল পরপর 2 দিন খাওয়াতে বলেছিলেন।
তবে এর সঙ্গে সাবধান করেছিলেন ঠিকঠাক 2 বার খাওয়াতে হবে, না হলে বিপদ আসবে। প্রথম দফার তরলটি যামিনীবাবু সঙ্গে সঙ্গে খাইয়ে দিয়েছিলেন। তারপর সেখান থেকে 4 জন বেহেরা নিয়ে এসে পালকিতে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়ি ফিরে পরদিন দ্বিতীয় দফায় তরলটি খাওয়ানোর সময় দেখা যায় তরলটির পরিমাণ খানিকটা কম। কেমন করে তরলের পরিমাণ কমল সেটা তিনি বুঝতে পারলেন না। অজানা ভয়ে চেপে রেখে সেই তরলটি খাওয়ানোর পর অবশ্য যামিনীবাবুর স্ত্রী ধীরে ধীরে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন, হাঁপ ছেড়ে বাঁচেন যামিনীবাবু। তবে ইদানিং একটা সমস্যা শুরু হয়েছে তার স্ত্রীর। আজও সেই সমস্যার জন্য স্ত্রীকে অন্য ঘরে প্রয়োজনীয় রসদ সমেত বন্ধ করে রেখেছেন। তিনি যখন এইসব চিন্তা করছেন ঠিক এই সময় একটা জোরালো শব্দ তার কানে এলো। মনে হলো দরজার উপর কেউ আঘাত করছে জোরে। ব্যাপারটা কি উঠে গিয়ে দেখতে যাবেন, ঠিক তখনই এক অতি মানসিক শক্তির মুখোমুখি হলেন। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ করার আগেই ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। একটা জান্তব গর্জন কানে এলো। মাথা ঘুরিয়ে দেখার আগেই মোক্ষম এক আঘাতে এসে পড়ল মুখের উপর। সেই আঘাতের অভিঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি, আর উঠলেন না। নিজের বাড়িতে এভাবে মরতে হবে সেটা তার কল্পনাতীত ছিল। জন্তুটা এবার যামিনীবাবুর দেহ থেকে হাড় ছিঁড়ে চিবোতে লাগলো পরম সুখে। যেমনটা সৌমিত্র ভেবেছিল, যে অদ্ভুত প্রাণীর আবির্ভাব হয়নি সেটাকে সর্বৈব ভুল প্রমাণ করে একটা খবর পাওয়া গেল। যামিনীবাবুর মৃত্যু হয়েছে করাল অলৌকিক প্রাণীর দ্বারা। সৌমিত্ররা আজকেও অপেক্ষা করেছিল বিনীদের বাড়িতে। দুঃসংবাদটা শুনেই জমিদার বাড়িতে চলে এলো। যামিনীবাবুর গিন্নি হা হুতাশ করে কাঁদছিলেন। যামিনীবাবুর স্ত্রী কেমন যেন রুগ্ন, ফ্যাকাশে মুখে উদাস চাহনি। যামিনীবাবুর মৃত্যুর সঙ্গে তার উপর হওয়া সৌমিত্রের যাবতীয় সন্দেহ নিরসন হল। সৌমিত্র স্পষ্ট বুঝতে পারল এই জমিদার বাড়িতেই কোনো রহস্য লুকিয়ে আছে। তবে কি সেই রহস্য, তার জন্য অপেক্ষা করতে হবে। মাথার মধ্যে একরাশ চিন্তা নিয়ে বিনীদের বাড়িতে এলো সৌমিত্র। বিনির কাছ থেকে খবর পেয়েছিল সুবীর চক্রবর্তী নরখাতক দানবের তাড়া খেয়ে সাঁওতালদের এক অপদেবতার থানে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। সেই স্থানে দানবটা পৌঁছে গিয়েও সুবীর চক্রবর্তীকে মারতে পারেনি। সেই কারণটা জানবার জন্য সৌমিত্র বিনিকে সঙ্গে নিয়ে সাঁওতাল উপজাতির গ্রামের দিকে চলল। পুরোহিতের বাড়ির খোঁজ নিয়ে সেই দিকেই চলল। সবুজ অরণ্যনানির মধ্যে অবস্থিত সাঁওতাল উপজাতির গ্রামটা খুব বেশি বড় নয়। গ্রামের বেশিরভাগ বাড়ি তালপাতা বা খড়ের ছাউনি দেওয়া, মাটির তৈরি। কিছু কিছু আবার এমন ঘর আছে যার দেওয়াল বিভিন্ন গাছের ডাল, বাঁশের কঞ্চি আর বেতের বেড়া দিয়ে তৈরি, আর তালপাতা দিয়ে ছাউনি করা আছে। গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের দিকে সাঁওতাল পুরোহিতের বাড়ি। ছোট্ট একটা তালপাতার ছাউনি দেওয়া মাটির বাড়িতে পুরোহিত একাই থাকেন। পুরোহিতের বাড়ির সামনে এসে দেখল পেশিবহুল কৃষ্ণকায় একটি পুরুষ বাড়ির সামনে মাটির দাওয়ায় বসে আছেন। বিনি জানালো ইনি সাঁওতাল উপজাতির পুরোহিত। সৌমিত্রকে দেখে পুরোহিতের চোখে মুখে এক আশ্চর্য ভাব ফুটে উঠল। সৌমিত্র এবং বিনিকে দাওয়ার উপর তালপাতা দিয়ে বানানো আসনে বসতে দিলেন। সময় নষ্ট না করে সৌমিত্র তার এখানে আসার কারণ সমেত সমস্ত কিছু ঘটনা খুলে পুরোহিত মশাইকে জানালো। সেই সঙ্গে জানতে চাইল স্থানীয় দেবতার থানের মাহাত্ম্য সম্পর্কে। সব শুনে পুরোহিত মশাই বললেন, দেখো বাছা, এখানে যে ঘটনাগুলো ঘটছে সবই আমি জানি। আমিও আমার মতো করে চেষ্টা করছি যাতে সেই দানবকে শেষ করতে পারি। তবে সেই নররাক্ষসকে তোমার মতো কেউ মারতে আসতে উদ্যোগী হবে এটা জেনেই আমি আশ্চর্য হয়েছি। আসলে আমাদের দেবতা হলেন ওই হাড় ভক্ত দানবের সংহার কর্তা। দেবতা সব অপশক্তির সংহারক। তার ভয়ই দেবতার থানে পড়ে থাকা লোকটির কোনো ক্ষতি করতে পারেনি ওই দানব। এই দেবতার পূজা সাধারণভাবে সব সময় করা হয় না। দানবের উপদ্রব শুরু হবার পর এনার মূর্তি এই গভীর জঙ্গলে প্রতিষ্ঠা করা হয়েছে। বিশেষ নিয়ম মেনে দেবতার আহ্বান করতে হয়। আবার মানুষ কিভাবে এই দানবে পরিণত হয়
সেই নিয়ে যে লোক কথা চালু আছে। অনেক সময় দুরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য তন্ত্র সাধনা করা হয়। সাধারণ ফল হিসাবে প্রাপ্ত প্রসাদ সঠিক সময়ে সঠিক পরিমাণে খাওয়াতে হয়। পরিমাণে কম বেশি হলেই কিছুদিন পর থেকে পূর্ণিমার রাতে সে পরিণত হয় দানব পিশাচে। এমনকি সামান্য পরিমাণে প্রসাদ নির্দিষ্ট রোগী ছাড়া অন্য কেউ খেলেও সেও দানবে পরিণত হতে পারে। এই পরিবর্তনে তার নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না। প্রথম অবস্থায় রক্ত পিপাসা বা নর অস্থি খাওয়ার ইচ্ছা কম থাকলেও সময়ের সঙ্গে তা তীব্র হয়ে ওঠে। পরবর্তীতে পূর্ণিমার আগে বা আকাশে চাঁদ থাকলেও সে দানবে রূপান্তরিত হয়ে যেতে পারে। এরা এতটাই অলৌকিক শক্তিধর হয়ে ওঠে যে সাধারণ কোনো অস্ত্র যেমন বন্দুকের গুলি কিংবা ছুরি এদের কাবু করতে পারে না। বধ করতে দরকার বিশেষ দেবাস্ত্র। তার জন্য বিশেষ উপাচারে দেবতার জাগরণ ঘটাতে হয়। আমি সেই উদ্দেশ্যে বিশেষভাবে দেবতার পূজাও করেছি এবং মারণ অস্ত্র প্রস্তুত করেছি। তারপর থেকে কিন্তু চাঁদনি রাতের হাড় খেগো দানবকে কিছুতেই আমি আর বাগে পাচ্ছি না। সৌমিত্র এবার দেবতার উপাসক পুরোহিত মশাইকে বলল, তাহলে আজকেও তো এই দানবের আবির্ভাব ঘটতে পারে। আমার সন্দেহ জমিদার বাড়ির মধ্যেই সেই দানব লুকিয়ে আছে। তা না হলে বন্ধ দরজার ভিতরে দানবটি যামিনী বাবুকে হত্যা করলো কিভাবে? আজ রাতেই এই রহস্যের সমাধান আমি দেখতে চাই পুরোহিত মশাই। আপনি থাকবেন তো আমার সঙ্গে? পুরোহিত মশাই সৌমিত্রের মাথার উপর হাত রেখে তাকে আশ্বস্ত করলেন। তার পরশে সৌমিত্রের তপ্ত উদ্ভ্রান্ত মন যেন খানিক স্বস্তি পেল। রাতের পরিকল্পনা ভালোভাবে বুঝে নিয়ে বাড়িতে ফিরে এলো। এসে দেখল সুবীর চক্রবর্তী বিনির জন্য অপেক্ষা করছে। গ্রামের অল্প যে কয়জন ছেলেমেয়েরা মাধ্যমিকের গণ্ডি পার হয়েছিল তাদের একজন ছিল। তাই গ্রামের লোক অনেক বিষয়ে তাকে জিজ্ঞাসা করতে আসত। বিনিকে সুবীর চক্রবর্তী একটু দূরে ডেকে নিয়ে গেল। খানিক পরে যখন বিনি ফিরে এলো, হাতেই তখন একটা ফোন। চার্জ শেষ, বন্ধ হয়ে আছে। বিনিকে এই বিষয়ে জিজ্ঞাসা করাতে বলল, সুবীর চক্রবর্তী তার উপর হামলার কয়েকদিন পরে দুর্ঘটনার জায়গায় গিয়েছিল ওই হারিয়ে যাওয়া টাকা উদ্ধারের আশায়। টাকা খুঁজে পায়নি বটে, তবে খুঁজতে গিয়ে এই ফোনটা ঝোপের ভিতর থেকে পেয়েছে। এমন একটা খাঁজে আটকে ছিল যে সহজে দেখতে পাওয়া যাচ্ছিল না। এটা এতদিন তুলে রেখেছিল, ভেবেছিল বিক্রি করে পয়সা তুলে নেবে, কিন্তু আজ তার ভুল ভেঙেছে। পরের জিনিসের লোভ অনিষ্ট ছাড়া কিছুই ভালো করে না। আমার কাছে নিয়ে এসেছিল কি করা যায় ফোনটা নিয়ে তাই জানতে। হয়তো ফোনটা চিন্ময়ের হতে পারে, তাই আমি নিয়ে রেখেছি। সৌমিত্র বিনির কথা শুনে আপ্লুত হয়ে পড়ল। সৌমিত্রের ফোনের চার্জারে কুড়িয়ে পাওয়া ফোন চার্জ দেওয়া যাবে। বিনি এক গ্রামবাসীর বাড়িতে চার্জের ব্যবস্থা করল। বিকেলে কুড়িয়ে পাওয়া ফোনটা খুলে দেখতে পেল ফোনটা চিন্ময়ের। ফোনের মধ্যে পাণ্ডুলিপির ছবিটাও দেখতে পেল। কল লিস্ট চেক করতে লাগলো সৌমিত্র। দেখতে দেখতে তার চোখ মুখে রাগে লাল হয়ে উঠল। খানিকটা পরে বিনিকে নিয়ে সাইকেলে চেপে থানা আর বন দপ্তরকে জানিয়ে দিলেন পরিকল্পনা। রাত 10টা বাজে। আকাশে ক্ষয়িষ্ণু চাঁদের হলদেটে আলোয় ঢেউ আছড়ে পড়ছে গায়ে। পরিকল্পনা মতো সৌমিত্র বিনিকে নিয়ে ওত পেতে বসে আছে ঝোপের ধারে। সাঁওতাল গ্রামের পুরোহিত অন্য কোথাও ঘাপটি মেরে আছে দেবতার মারণাস্ত্র নিয়ে। বন দপ্তর থেকে গার্ডরা এসেছে, তবে পুলিশের কয়েকজন একটু দূরে অবস্থান করছে। একভাবে ধৈর্য ধরে সৌমিত্ররা জমিদার বাড়ির দিকে নজর রেখেছে। হঠাৎই বাড়ির দোতলায় একটা ছায়ামূর্তির নড়াচড়া লক্ষ্য করা গেল। উত্তেজনায় টান টান হয়ে উঠল ওদের শরীর। ঠিক সেই মুহূর্তে কারা যেন সৌমিত্র ও বিনিকে পেছন থেকে ধরে মুখ হাত বেঁধে ফেলল। তারপর টানতে টানতে নিয়ে চলল জমিদার বাড়ির পেছন দিকে। পেছনের দরজা দিয়ে জমিদার বাড়ির একতলায় ওদের ঢুকিয়ে মেঝেতে ফেলে দিল।
দরজা বাইরে থেকে টেনে দিল। কারা তাদেরকে এখানে নিয়ে এলো সেটা সৌমিত্র বুঝতে পারলেও করার তো কিছুই নেই। এদিকে দোতলা সিঁড়ি দিয়ে বিকট ছায়ামূর্তিটা সতর্ক পায়ে নেমে আসছে। চাপা গর্জন স্পষ্টভাবে কানে আসছে। সৌমিত্র দেখতে পেল ভয়ঙ্কর দানবটা তাদের দেখতে পেয়েছে। খানিকটা দূর থেকেই এবার পিশাচটা ওদের উপর ঝাঁপিয়ে পড়বার উপক্রম করল। সৌমিত্রর সারা শরীরে ভয়ের শিহরণ খেলে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ড এত জোরে স্পন্দিত হচ্ছিল যেন মনে হচ্ছিল এক্ষুনি ফেটে যাবে। মরণ নিশ্চিত বুঝে সে চোখ বুজে ফেলল। কয়েক মিনিটের মধ্যেই একটা কান ফাটা বুক কাঁপানো জান্তব চিৎকারে চোখ মেলে দেখল সৌমিত্র। সে আর বিনের শরীর অক্ষত আছে। পুরোহিত মশাইয়ের হাতের পঞ্চফলা বিশিষ্ট শলাকা পিশাচ দানবের বুকে আমূল বিদ্ধ। সৌমিত্রের ওপর ঝাঁপিয়ে পড়ার মুহূর্তে পুরোহিত মশাই বাইরে থেকে ছুটে এসে মোক্ষম আঘাত হেনেছিলেন। সেই আঘাতে মরণ যন্ত্রণায় ছটফট করছে দানব, ক্রমে নিস্তেজ হয়ে আসছে। এত বলশালী দানব মন্ত্রপুত মারণাস্ত্রের কাছে পরাস্ত হয়েছে। বিনি এবং সৌমিত্রের মুখ হাতের বাঁধন ততক্ষণে খুলে দিয়েছেন পুরোহিত। বিনি তখন হাঁপাচ্ছিল। সেই অবস্থায় বলে উঠল, আর একটু দেরি হলেই ভবলীলা সাঙ্গ হয়েছে তো আমাদের। ঠিক সেই সময় রজতাভ শিকদার 4 জন সঙ্গী নিয়ে ঘরে প্রবেশ করতে করতে বলল, ভবলীলা তো এবার সাঙ্গ হবে তোমাদের। তারপর সৌমিত্রর দিকে তাকিয়ে বলল, বড্ড বেশি জেনে গেছিস তোরা। তোদের মুখ বন্ধ করার একটাই রাস্তা, তোদের মেরে বাইরে খবর জানাবো তোরা এই পিশাচের হাতে মারা গেছিস, আর আমার হাতে এই পিশাচ দানব মরেছে। আমার দুটোতেই লাভ। এক ঢিলে 2 পাখি। বলেই পৈশাচিক সুরে হেসে উঠল। বাকি সঙ্গীরাও তাতে যোগ দিল। সৌমিত্র বলে উঠল, তোর সব চক্রান্ত আমি ফাঁস করবই। একটা নিরীহ ছেলেকে ভুলিয়ে ভালিয়ে ডেকে নিয়ে এসে দানবের মুখে ইচ্ছে করে ঠেলে দিয়ে হত্যা করতে তোর একবারও বুক কাঁপেনি, তাই না? অপরাধ ছিল তার ভালোবাসাটা। আমি তো ভেবেছিলাম অনারটাকে পুরনো পাণ্ডুলিপির টোপ দিয়ে ডেকে এনে পৃথিবী থেকে সরালাম, তাতে পথের কাটা দূর হলো। তুই আবার কোথা থেকে এসে গোয়েন্দাগিরি শুরু করলি? হ্যাঁ, আমি যা চাই তা ছিনিয়ে নি। দেবযানীকে ভোগ করব শুধু আমি। আমাকে রিজেক্ট করবে ফালতু ছেলেটার জন্যে? দেবযানীর দাদা আমার সঙ্গে দেবযানীর বিয়ে ঠিক করেছে। হ্যাঁ। এইসব কথাবার্তার মধ্যেই রজতাবধের পেছন থেকে হিংস্র গর্জন ভেসে এলো। অবাক হয়ে সকলে তাকিয়ে দেখল আরেকটি পিশাচ দানব। ততক্ষণে রক্ষীরা রাইফেল থেকে ফায়ার শুরু করছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। দানব রক্ষীদের তুলে নিয়ে বুক চিরে ফেলছে। রজতাভ ভয়ে ঠক ঠক করে কাঁপছে। হাতের রাইফেল থেকে পরপর চালানো গুলিগুলো দানবের শরীরে আঘাত করে যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। ভয়ানক ক্রোধে পাঞ্জার একটা ঝটকায় রজতাভর মুন্ডু ধর থেকে আলাদা হয়ে গেল। ফিঙ্কি দিয়ে রক্ত ছুটল। কি ভয়াবহ দৃশ্য! এবার দানবের দৃষ্টি সৌমিত্রদের উপর। পুরোহিত আগের দানবের শরীর থেকে পঞ্চশলাকা টেনে খোলবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। দানব জমদূতের মতো ছুটে আসছে, আর মাত্র কয়েক হাত দূরত্ব বাকি। এবারে সৌমিত্র, বিনি আর পুরোহিত একসাথে হ্যাঁচকা টানে শলাকাটা বের করে ছুটে আসা দানবের বুকে বসিয়ে দিল। গগন বিদারী আর্তনাদ করে দানবটা মেঝেতে পড়ল ধপাস করে। 3 জনের গা হাত পা ঘামে ভিজে উঠেছে। করুণ সুরে আর্তনাদ করতে করতে দ্বিতীয় পিশাচ দানবটা স্থির হয়ে গেল। তারপরেই এক অত্যাশ্চর্য ঘটনা ঘটে গেল। দানবের মুখে পরিবর্তন শুরু হলো। দানব দুটো ধীরে ধীরে মানুষের স্বরূপ ধারণ করল। একজন প্রভাদেবী, অন্য একজন সাঁওতাল কাজের মেয়ে কুশবী। তাকে দেখে পুরোহিত ডুকরে কেঁদে ওঠে। যাকে এতদিন বাঁচাতে চেয়েছিলি তাকেই শেষ পর্যন্ত মারতে হলো। হয়তো আর নিজের প্রতিবন্ধকতা দূর করার জন্যই সে প্রভাদেবীর ঔষধি থেকে ভাগ বসিয়েছিল, আর
সেই কারণেই দুজনের এই পরিণতি, দুজনের এই পরিণতি। পরদিন বাড়ি ফেরার পথে সাইকেল ভ্যানে বসে বাস স্ট্যান্ডে যেতে যেতে বৃনি প্রশ্ন করল, আচ্ছা, রজতাভ কেন চিন্ময়কে হত্যা করার পরিকল্পনা করেছিল? আর কিভাবে তুমি রজতাভকে অপরাধী হিসেবে ধরলে দাদা? দেখো, চিন্ময় ভালোবাসত দেবযানীকে। সেই ভালোবাসায় দেবযানীর সম্মতিও ছিল, কিন্তু দেবযানীর অভিভাবক ছিল তার দাদা। তার দাদা রজতাভ শিকদারের সঙ্গে দেবযানীর বিয়ে ঠিক করলে দেবযানী বেঁকে বসে, সরাসরি চিন্ময়ের কথা তার দাদাকে জানায়। এদিকে রজতাভ খুব অহংকারী ও জেদি ছিল, হার সে মানতে পারে না। সে প্ল্যান করলো চিন্ময়কে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার, তাহলেই পথ পরিষ্কার। সুযোগ এসে গেল রজরঙ্গিপুরের হাড় খেকো দানবের হানা দেওয়ায়। চিন্ময় সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারে সে প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে গবেষণা করে। এটাকে সে টোপ হিসাবে ব্যবহার করল। চিন্ময়কে ফোন করে পাণ্ডুলিপির কথা জানালো। বজরঙ্গিপুর পৌঁছতেই সে ফোনে যামিনীবাবুর ঠিকানা জানালো এবং কোনো ছুতোয় দেরি করিয়ে দিয়ে রাত বাড়লে বন বাংলোয় যেতে বলে। রজতাভ জানত দানব পিশাচ সম্পর্কে অজ্ঞাত চিন্ময় কোনো এক সময় চাঁদনি রাতে বিভীষিকার শিকার হবেই। রজতাভ ঘটনাটা এমনভাবে সাজিয়েছিল সকলেই ভাববে দুর্ঘটনা। আমি এসে যখন খোঁজ খবর শুরু করলাম তখন চিন্ময়ের লাশের ছবিটা আমায় দেখায়নি ইচ্ছে করে। পরে যখন চিন্ময়ের ফোনটা পেয়ে তার মধ্যে নম্বরগুলো চেক করলাম এবং শহরের এক বন্ধুর খোঁজ নিয়ে সবটা জানলাম, তখনই সব পরিষ্কার হলো। তবে রজতাভ এতটা বেপরোয়া হয়ে উঠবে ভাবিনি আমি। এখন পাপিষ্ঠ উপযুক্ত শাস্তি পেয়েছে। কথা শেষ করে মেঘমুক্ত নীল আকাশের দিকে তাকালো আর একটা দীর্ঘশ্বাস ছাড়ল। জীবন তাকে দায়িত্ব নিতে শিখিয়ে দিয়েছে।